আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শ্রদ্ধা জানাই মহান ভাষা আন্দোলনে সেই সকল শহীদদের প্রতি যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে মা বলে ডাকার অধিকার দিয়ে গেছে। শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ আমাদের শহীদ, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার আন্দোলন শুরু করেছিলেন এবং যার আন্দোলনের মধ্য দিয়েই আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে। জাতির পিতা 1971 সালের 20শে ফেব্রুয়ারি দিবাগত রাত, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর 12টা 1 মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে তিনি তখন ঘোষণা দিয়েছিলেন, বলেছেন, আমি কোট করছি, 1952 সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আনকোট। জাতির পিতার এই মহামূল্যবান বক্তব্য থেকে এসে যায় যে আমাদের ভাষা আন্দোলন আমাদের পথ দেখিয়েছিল আমাদের জাতি সত্তা প্রকাশের সংগ্রামের। এবং যখন পাকিস্তান নামে রাষ্ট্রটা সৃষ্টি হয় এবং যখন ব্রিটিশরা ভারতে দুটি রাষ্ট্র তৈরি করে দেবে, একটা পাকিস্তান, একটা ভারতবর্ষ, ঠিক সেই সময় নানা আলোচনা শুরু হয় আর তখন থেকে এই ভাষার বিষয়টা উঠে আসে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আলোচকবৃন্দ, তাদের কাছে আপনারা শুনেছেন যে কিভাবে তখন এই ভাষার জন্য অনেকেই তার লেখনীর মাধ্যমে বাংলাকে মর্যাদা দেবার কথা বলে গেছেন। কিন্তু যখন 47 সালের ডিসেম্বরে করাচিতে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল, সেই সাহিত্য সম্মেলনে ঘোষণা দেওয়া হলো যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত উর্দু। তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা কয়েকজন ছাত্র মিলে মিছিল করে তখনকার মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা গিয়েছিল এটা প্রতিবাদ জানাতে। সেখানেও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটি সভা ডাকলেন। তমুদ্দুন মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন তারা মিলে সিদ্ধান্ত নিল ভাষা সংগ্রাম পরিষদ গঠনের। এবং ভাষা সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে ভাষা দিবস হিসেবে 11ই মার্চ ঘোষণা দেওয়া হলো এবং 11ই মার্চ এই ঘোষণা দিয়ে সেই দিন ধর্মঘট ডাকা হয়। এবং তারই পূর্বে 1948 সালের 4ঠা জানুয়ারি তিনি ছাত্রদের দিয়ে ছাত্রলীগ নামে একটি সংগঠনও গঠন করেছিলেন এবং সেই ছাত্রলীগকে দিয়েই কিন্তু সংগঠন মানে ভাষা আন্দোলনের যাত্রা শুরু। এবং এই 11ই মার্চে ধর্মঘট করতে গিয়ে আমাদের তখন অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুও ছিলেন, এমনকি আমাদের এখানে দীপুমণি, তার বাবা অদূত সাহেব সহ আমাদের আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, প্রায় 70 জনের মতো তখন গ্রেপ্তার হয় অথবা পুলিশের লাঠির বাড়িতে আহত হয়। এরপর নাজিবুদ্দিন সাহেব একটা যোগাযোগ করে ছাত্র সংগ্রাম পরিষদের সাথে, আলোচনা হয় এবং তিনি ওয়াদা দিয়েছিলেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটা তিনি পার্লামেন্টে তুলবেন এবং মেনে নেবেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের দাবিগুলি মেনে নেওয়ার ফলে সকলে আবার ওই 15 তারিখে সন্ধ্যায় মুক্তি পান। 16 তারিখে বিশ্ববিদ্যালয়ের আমতলা, এই আমতলা
এখন আমাদের ঢাকা মেডিকেল কলেজ, তার যে আউটডোর, এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সেখানেই ছিল আমতলা, এবং সেখানেই একটা সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং সেখানেও সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এই সংগ্রাম করতে গিয়ে বারবার কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, কারণ সংগ্রাম পরিষদ তখন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায় এই রাষ্ট্রভাষা বাংলা দাবিতে, যাতে জনমত সৃষ্টি করা এবং সংগ্রাম গড়ে তোলার জন্য। এবং এরই এক পর্যায়ে বঙ্গবন্ধু ফরিদপুরে যেও গ্রেপ্তার হন, আবার মুক্তি পান। বারবার গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, কিন্তু পরবর্তীতে ঢাকায় তিনি 49 সালে যখন অক্টোবর মাসে ঢাকায় একটি ভুকা মিছিল হয়, তখন লিয়াকত আলী খান তখন পূর্ববঙ্গে আসার কথা। সেই সময় এই আন্দোলনে যখন সকলে মিলেই গ্রেপ্তার হয়ে গেলেন, তারপর কিন্তু অনেকেই মুক্তি পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু মুক্তি পান নাই। কিন্তু কারাগারে থেকেও তিনি যখনই কোর্টে যেতেন অথবা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আসতেন, তখনই কিন্তু তিনি ছাত্র নেতাদের সাথে সাক্ষাৎ করতেন। এই সাক্ষাৎকারী একটা পর্যায়ে তিনি ছাত্রলীগের তখন সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন নঈমুদ্দিন সাহেব এবং খালেক নওয়াজ, তাদের সঙ্গে গোপনে বৈঠক করে, এবং ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে 21শে ফেব্রুয়ারি তখন প্রাদেশিক পরিষদের বাজেট সেশন বসবে। তখন পার্লামেন্ট বসতো জগন্নাথ হলে, যে হলটা ভেঙে পড়ে গিয়েছিল আপনাদের মনে আছে অক্টোবর মাসে, 15ই অক্টোবর, ওটাই ছিল মূলত তখন প্রাদেশিক পরিষদের মানে সংসদ ভবন, যা ওখানেই তখন বৈঠক হতো। তো কাজে যেহেতু ওখানে বৈঠক হবে, তখন ছাত্রদের আন্দোলন চালিয়ে যেতে হবে সেই ধরনের নির্দেশনা দেন, এবং সেই সাথে সাথে একটা সংগ্রাম পরিষদ আবার গঠন করা 52 সালে, এবং সেখানে ছাত্রলীগের নেতৃত্বের জন্য সংগ্রাম পরিষদ গঠন হয়, সেই নির্দেশনাও তিনি দিয়েছিলেন। কাজে এভাবে কিন্তু তারপর তিনি ওই বৈঠকে সিদ্ধান্ত নেন যে তিনি তার দাবি আদায়ের জন্য অনশনে যাবেন, এবং 15ই ফেব্রুয়ারি থেকে তিনি অনশন করা শুরু করেন। তার সঙ্গে আমাদের ন্যাপের মহিউদ্দিন সাহেব, তিনিও পরবর্তীতে আওয়ামী লীগে এসেছিলেন, তিনিও একই সাথে অনশন করেন। অনশনরত অবস্থায় তখন তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়। যে ভাষা আন্দোলন যখন তাকে ফরিদপুর জেলে নিয়ে যায়, ওই সময় স্টিমার এখানে ওয়াইজঘাট থেকে স্টিমার ছাড়তো, নারায়ণগঞ্জে স্টিমার থামতো। তিনি আগেই খবর দিয়েছিলেন যে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ যেভাবে হোক ওনার সঙ্গে যেন দেখা করে, সেখানেও তিনি বসে তাদেরকে চিরকুট পাঠান এবং অনেকের সাথে সাক্ষাৎ হয়। সেখানেও নির্দেশ দিয়ে যান যে আন্দোলন চালিয়ে যেতে হবে, ভাষার আন্দোলন কিন্তু থেমে না থাকে, সেই নির্দেশনাও তিনি দিয়ে গিয়েছিলেন। কাজে এইভাবে তিনি কিন্তু এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারাগারে বসেও তার কিন্তু এই আন্দোলন সম্পর্কে সবসময় সচেতন ছিলেন। 52 সালে 21শে ফেব্রুয়ারি যখন মিছিল বের হয়, সেখানে গুলি চলে এবং আমাদের শহীদরা রক্ত দিয়ে এই ভাষা আন্দোলনকে একটা জায়গায় নিয়ে যান। অর্থাৎ সে 48 সাল থেকে আন্দোলন শুরু, 52 সালে এসে বুকের রক্ত দিয়ে রক্তাক্ষরে ভাষার অধিকারের কথা আমাদের শহীদরা লিখে গিয়েছেন। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন হয়। নির্বাচনে তখন যুক্তফ্রন্ট একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, তারা সকলে মিলে যুক্তফ্রন্ট করে সেই যুক্তফ্রন্ট জয়ী হলেও সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, কারণ পাকিস্তানি কেন্দ্রীয় সরকার সেখানে নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র করে এবং সেই সরকার মানে বাতিল করে দিয়ে 92 ক ধারা দিয়ে সেখানে এমার্জেন্সি ডিক্লেয়ার করে এবং আবার সবাইকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু শেখ মুজিব আবার গ্রেপ্তার হন। এরপর 56 সালে এসে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন সোহরাওয়ার্দী সাহেব, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। সেখানে অনেকগুলি শর্ত মেনেই তাকে হতে হয়েছিল, যাই হোক, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানের জন্য প্রথম সংবিধান রচনা করে। পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর কিন্তু আর এর পূর্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়নি। এই সংবিধানে তখন উর্দুর সাথে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয়, এবং সেটা আপনারা শুনেছেন যে এটা শর্ত সাপেক্ষে, সেটা আমরা জানি। কিন্তু
আমার কথা হচ্ছে আওয়ামী লীগ আসার পরেই কিন্তু যে শাসনতন্ত্র পাকিস্তানে রচিত হয়েছিল সেখানেই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। আর সেই সরকার 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়, ছুটি ঘোষণা করা হয়, সরকারি ছুটি, এবং শহীদ মিনার করবার জন্য বাজেটে অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্প নিয়ে কাজও শুরু করে। 58 সালে আইয়ুব খান তখন মার্শাল ল জারি করে। আইয়ুব খান ছিল পাকিস্তানের সেনাপ্রধান, তিনি একাধারে সেনাপ্রধান আবার সেই সাথে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, ক্ষমতা দখল করে, আবার আমাদের ভাগ্যে নেমে আসে সেই অমানিসা অন্ধকার এবং বাংলাকে আবারও মুছে ফেলার চেষ্টা করা হয়। এবং সেসব আপনারা শুনেছেন, এর আগে আমি নিজেও বলেছি যে বাংলা ভাষা চর্চা করা যাবে না, বাংলা কথা বলা যাবে না। আবার কবিতাগুলিও আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন যে কবিতাগুলিকেও কি মুসলমানি ভাষা দিতে হবে। মানে ফজরে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সেটাকে করা হয়েছিল ফজরে উঠিয়ে আমি দেলে দেলে বলি সারাদিন আমি যেন আচ্ছা হয়ে চলি। এমনকি কবি নজরুলের সেই কবিতা সজীব করিব মহাশ্মশান, এই মহাশ্মশান থাকতে পারবে না, সেখানে বসানো হলো গোরস্থান। আর রবীন্দ্রনাথ পড়া যাবে না, রবীন্দ্রনাথ বন্ধ করে দেওয়া হলো, যে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না, রবীন্দ্রনাথ পড়া যাবে না। আমার মনে আছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষকরা, রফিক স্যার এখানে উপস্থিত আছেন, তখন কিন্তু সমস্ত শিক্ষকরা এর প্রতিবাদ করেছিলেন। সেই সময় যে আমাদের বাংলা ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন হাই সাহেব, তাকে ডেকে নিয়ে মোনায়েম খান খুব বিরক্ত, কারণ এখানে আন্দোলন কেন চলবে, রবীন্দ্রনাথ তাকে বাদ দেওয়া হয়েছে, তাতে কি আছে, রবীন্দ্রনাথ ছাড়া কি চলে না ভাষা। কাজেই সেই দিক থেকে নজরুলের কবিতাকে মুসলমানি শব্দ দেওয়া হচ্ছে, আর রবীন্দ্রনাথ একেবারে বাতিল। তো এই হলো তাদের মানসিকতা। তো সেখানে দেখা গেল যে যখন হাই সাহেবকে ডেকে মোনায়েম খান বললেন যে কি মেয়ারা আপনারা বসে খালি রবীন্দ্রসঙ্গীত করেন, 2-4খান রবীন্দ্রসঙ্গীত নিজে লিখে ফেলতে পারেন না। তো উনি খুব ভদ্রলোক ছিলেন, খুবই নেহায়েত ভদ্র মানুষ। আমি যখন ভর্তি হই তখন উনি বাংলা বিভাগের প্রধান ছিলেন। উনি খুব বিনয়ের সাথে বলেছিলেন যে স্যার আমরা তো লিখতে পারি, কিন্তু সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, আমি লিখলে ওটা তো হাই সঙ্গীত হয়ে যাবে। তো এইভাবে আমাদের ভাষার উপর বারবার আঘাত এসেছে এবং এই আঘাতটা কিন্তু সেই আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত বারবারই আমরা দেখেছি। কখনো রোমান হরফে বাংলা লিখতে হবে, কখনো আরবি হরফে বাংলা লিখতে হবে, এবার বারবার একটা সমন জারি হয়েছে। আর আমাদের দেশের মানুষ কিন্তু সবসময় আন্দোলন করেই গেছে এর বিরুদ্ধে, কারণ প্রত্যেকটা অর্জনই কিন্তু আমাদেরকে সংগ্রাম করে আন্দোলন করে আমাদেরকে অর্জন করতে হয়েছে। প্রত্যেকটা অর্জনের পিছনে আমাদের কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা এদেশের মানুষকে বারবার। কাজে জাতির পিতা যে কথাটা বলেছিলেন যে আমাদের ভাষা আন্দোলন এটা শুধুমাত্র ভাষার জন্যই যে তা নয়, এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন ছিল। এবং এই ধারাবাহিকতায় কিন্তু জাতির পিতা একটা জাতিকে ধীরে ধীরে আন্দোলনের পথ বেয়ে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন। তিনি যে 6 দফা দিয়েছিলেন, সেই 6 দফা ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলনের সোপান। এটা পাকিস্তানিরা বুঝতে পেরেছিল, যে কারণে 6 দফা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে, আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু এখানে আমাদের ছাত্র সমাজ, দেশের জনগণ ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আইয়ুব খান সরকারের পতন ঘটিয়েছিল এবং বাধ্য করেছিল এই মামলা প্রত্যাহার করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। এবং মুক্তিটা তখন তিনি পেয়েছিলেন 69 সালের 22শে ফেব্রুয়ারি। আমি জানি না, ওনার জীবনীটা পড়লে খুব অদ্ভুত লাগে যে 52 ভাষা আন্দোলনের যে সংগ্রাম তিনি 48 সাল থেকে শুরু করলেন এবং একের পর গ্রেপ্তার হলেন। এরপরে যখন 49 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপর কিন্তু আর মুক্তি পান নাই। 49, 50, 51, 52 সালে যে 27শে ফেব্রুয়ারি যখন তিনি মানে অনশনরত অবস্থায় প্রায় মৃতপ্রায়, তখন তিনি 27শে ফেব্রুয়ারি মুক্তি পান। আবার 69 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো, তারপর তিনি মুক্তি পেলেন 22শে ফেব্রুয়ারি
1970 সালে 66 সালে গ্রেপ্তার করা হয়, 67 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, তার মধ্যে অনেকগুলি মামলা দেওয়া হলো এবং অনেক মামলা সাজাও দেওয়া হলো। তারপর 68 সালের 18 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা ক্যান্টনমেন্টে তাকে নিয়ে যাওয়া হলো। এবং এই যে 18 জানুয়ারি যখন নিয়ে যাওয়া হয়, আমরা কিন্তু পরিবারের পক্ষ থেকে কিচ্ছু জানতে পারিনি যে কোথায় নিয়ে গেছে, কেমন আছে, বেঁচে আছেন কিনা, কোনো খবরই আমরা পাইনি। যখন আগরতলা মামলা শুরু হয়, ওই কোর্টে প্রথম দেখা। কাজে এভাবে বারবার যে আঘাত এসেছে, কিন্তু তারপরও তিনি কিন্তু একটা নীতি নিয়ে, আদর্শ নিয়ে, সেটা হচ্ছে বাঙালি জাতির স্বাধিকার আদায়, স্বাধীনতা অর্জন, এর জন্য কিন্তু সংগ্রাম করে গেছেন। আর সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা তার যে ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের, যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, সেটা বাঙালি জাতি আজকে মর্যাদা পেয়েছে। বাঙালি জাতির জন্য এটা গৌরবের। কাজে আমরা যা কিছু অর্জন আমাদের করতে হয়েছে, সংগ্রামের পথ বেয়েই করতে হয়েছে। স্বাধীনতা ঘোষণা তিনি দিলেন, সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। যাক, তারপর তিনি মুক্তি পেলেন। আমরা বিজয় অর্জন করলাম 71 সালে 16 ডিসেম্বর। এরপর জাতির পিতা মুক্তি পেলেন 8 জানুয়ারি 72 সালে। 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে এলেন। ফিরে এসে যে কাজটি তিনি করেছেন, যে একটা প্রদেশ ছিল তাকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছায় এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, ধ্বংসপ্রাপ্ত অবস্থা তিনি হাতে নিলেন। মাত্র 3.5 বছর সময় পেলেন। এই 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে নিয়ে যাওয়া এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে একেবারে তৃণমূল পর্যায়ে একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি নিয়েছিলেন, যাতে অর্থনৈতিক উন্নতিটা দ্রুত হয় এবং বাঙালি জাতি যেন বিশ্বসভায় একটা মর্যাদার আসন পায়। ঠিক যখন এই অর্থনৈতিক অন্তত শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছেন, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় চলে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলতে শুরু করেছে, দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, দেশের মানুষের ভিতরে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এবং ওই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। কারণ এটা খুব কঠিন একটা কাজ ছিল। 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ ছিল শরণার্থী, 3 কোটি মানুষ পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আলবদর, রাজাকার, আল শামস এবং যুদ্ধ অপরাধী যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ছিল, তারা পথ দেখে নিয়ে গেছে। এই বাংলাদেশে তারা পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। তারা মাটি চায়, মানুষ চায়নি, খালি মাটি চেয়েছিল। এইভাবে তারা গণহত্যা চালিয়েছে, আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়েছে। 3 কোটির উপর মানুষ গৃহহারা ছিল। তার উপর প্রতিটি শহীদ পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং আমার লাঞ্ছিত মা বোন, তাদের পুনর্বাসন, চিকিৎসা, সব ব্যবস্থাই কিন্তু এই অতি অল্প সময়ের মধ্যে তিনি করেছিলেন। সবথেকে বড় কথা, মিত্রশক্তি ভারতীয় সেনাবাহিনী যারা আমাদের সাথে ছিল, কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, অনেক রক্ত ঝরেছে, কিন্তু সেই মিত্রশক্তিকেও ফেরত পাঠিয়েছিলেন। জাতির পিতার অনুরোধে ইন্দিরা গান্ধী তাদেরকে ফেরত নিয়ে যায়। আমরা দেখেছি যখন বাংলাদেশ একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তখন কিন্তু 75 সালে আমরা আমাদের প্রবৃদ্ধি 7 ভাগ পর্যন্ত অর্জন করতে সক্ষম হয়েছিলাম। দুর্ভাগ্য যে ঠিক তখনই কিন্তু আঘাতটা আসলো, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে এবং গোটা পরিবারকে একই সাথে 3টা বাড়ি, আমার মেজ ফুপু, সেজুপু, ছোটো ফুপু, প্রত্যেকের বাড়িতেই আক্রমণ করলো, প্রতিটি বাড়ির সদস্যকে হত্যা করলো এবং এরপরে জেলখানায় 4 জাতীয় নেতাকে হত্যা করলো। এবং তারপর আপনারা নিজেরাই শুনেছেন, প্রত্যেকটা জিনিসের নাম পর্যন্ত পরিবর্তন, ভাবধারায় আবার এই নামগুলি পরিবর্তন করে। এবং 75-এর 15 আগস্টের পর প্রথম যে ঘোষণা, সেখানে কিন্তু বাংলাদেশকে ওই ইসলামিক রাষ্ট্র হিসেবে এক পর্যায়ে ঘোষণা দিয়েছিল। তারপর যখন বুঝলো যে না, এটা মানুষ গ্রহণ করবে না,
তখন আর ও কথা দ্বিতীয়বার উচ্চারিত হয়নি, কিন্তু প্রথম ঘোষণাটা কিন্তু ওভাবে এসেছিল। অর্থাৎ এটাকে যেন পাকিস্তানের একটা প্রদেশ বানাবারই একটা প্রচেষ্টা হয়েছিল। এরপর 21 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি, এবং যারা এসেছিল তারা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তারা ওই আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করেই ক্ষমতায় এসেছে, এবং দেশকে তারা ওই স্বাধীন রাষ্ট্র হিসেবে না, বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, সেই বিজয়ী মনোভাবটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, এবং ওই পরাজিত যে শক্তিকে আমরা পরাজিত করলাম, ওই তাদেরই প্রতি খোসামদি তোষামদি চাটুকারিতা আমরা দেখেছি। তাদের দেখলেই যেন বেহুশ হয়ে পড়ার মতন অবস্থা ছিল যারা ক্ষমতায় ছিল। এবং যে যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেই যুদ্ধাপরাধীদের বিচার মার্শাল অর্ডিন্যান্স দিয়ে বন্ধ করে তাদেরকে মুক্ত করে তাদের দল করার সুযোগ করে দেওয়া হয়েছিল। অনেকে যখন বলেন যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, তার বহুদলীয় গণতন্ত্র মানে তো ওই যুদ্ধাপরাধীদের দল করার সুযোগ করে দেওয়া, যাদের সাজা হয়েছিল তাদের মুক্ত করা, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে মন্ত্রী, কাউকে উপদেষ্টা, তাদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দেওয়া, এবং জাতির পিতার হত্যাকারী তাদেরকে বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া। কি দুর্ভাগ্য যে বাংলাদেশের রাষ্ট্রদূত বা দূতাবাসে কর্মরত তাদের পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে যার নেতৃত্বে দেশের স্বাধীনতা, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী, খুনি। আমার মনে আছে পোল্যান্ডে যখন পাঠানো হয় একজন খুনিকে, পোল্যান্ড সরকার তাকে গ্রহণ করে নাই, বলছিল শেখ মুজিবের হত্যাকারীকে আমরা এখানে কোনো পদে আসতে দেব না। কাজে আমরা দেখেছি যে কীভাবে দেশের ভাবমূর্তি সারা বিশ্বে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। 21 বছর পর আমরা সরকারে আসি। আমরা আসার পর আমরা প্রচেষ্টা চালিয়েছি দেশের উন্নয়নে, এবং আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই প্রস্তাবটা যখন করা হয়েছিল আপনারা শুনেছেন যে সেই সালাম আর রফিক 21শে ফেব্রুয়ারি যারা জীবন দেয়, তারাই আরও কয়েকটি দল দেশের প্রতিনিধি মিলে যে ওই যে ভালোবাসির মাতৃভাষা প্রতিষ্ঠান করে, এবং তাদের প্রস্তাব অনুযায়ী আমরা যখন রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব নিই, এবং সেখানে 17ই নভেম্বর 1999 সালে ইউনেস্কোতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করে। আজকে আমরা যেমন ভাষার জন্য রক্ত দিয়েছি, পৃথিবীর বহু দেশে বহু জাতির মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। কাজে সেই মাতৃভাষাগুলিকে সংরক্ষণ করা, সেই মাতৃভাষাগুলির চর্চা করা, একটা ভাষা জাদুঘর, আমরা কিন্তু সেই জাদুঘর তৈরি করেছি। এই প্রতিষ্ঠানটা আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে বিএনপি ক্ষমতা এসে আমার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আর তারা তৈরি হতে দেয়নি, সেখানে বন্ধ করে রেখেছিল। আমি 2009 সরকারে আসার পরে আবার সেটা প্রতিষ্ঠা করি। কাজে একদিক দিয়ে বোধহয় ভালো, কারণ আমি এসেই, আমার হাতে শুরু ছিল, আবার আমরা এসেই কিন্তু সেটাকে প্রতিষ্ঠা করেছি। আজকে সেখানে পৃথিবীর বিভিন্ন মাতৃভাষা আমরা সংগ্রহ করছি, সেখানে গবেষণার সুযোগ আছে, এবং হারিয়ে যাওয়া ভাষাগুলিকেও আমরা এখানে সংরক্ষণ করছি। ভাষা জাদুঘরও একটা আমরা তৈরি করে দিয়েছি। মনে হয় বাংলা সারা বিশ্বব্যাপী আজকে বাংলাদেশেরই দায়িত্ব পড়েছে মাতৃভাষাকে সংরক্ষণ করা। মাতৃভাষায় শিক্ষা, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছে জানলাম যে আমরা সাবসিডিয়ারি হিসেবে একটা মূল সাবজেক্ট আমরা নেই, অর্থাৎ অনার্স আমরা নিতাম, কিন্তু সাথে সাথে দুইটা বিষয় আমরা সাবসিডিয়ারি নিই। আমি এই বিষয়টা জানতাম না যে বাংলাকে আমাদের মানে আমরা যখন অনার্স করতাম আমরা বলতাম সাবসিডিয়ারি, এখন বলে মেজর আর মাইনর, কিন্তু বাংলা ভাষা নাকি শেখা যায় না, নেওয়া যায় না। এটা আমি জানি না, আমার মনে হয় এ বিষয়ে ইউজিসির সাথে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করতে হবে যে এটা কেন, বাংলা ভাষার প্রতি এই অবহেলা কেন। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা ব্যাপক হারে বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়েছি, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা হবে না, বাংলা সাহিত্য সম্পর্কে কোনো শিক্ষার ব্যবস্থা থাকবে না, এটা তো হতে পারে না। এটা কেন হবে? এবং আরেকটি বিষয় খুব সঠিকভাবে বলেছেন, মাত্র কিছুদিন আগে আমাকে একজন একটা বিয়ের কার্ড দিলেন। তো বিয়ের কার্ডটার পর আমি খুব খুশি হলাম এবং তাকে ধন্যবাদও জানালাম। তিনি আমাদের সচিব ছিলেন।
তো আমি ধন্যবাদ জানালাম এই জন্য যে অন্তত তার মেয়ের বিয়ের কার্ডটা সে বাংলা ভাষায় রচনা করেছে এবং সেটা এনে দিয়েছে। নইলে এটা ঠিকই আমাদের স্যার যে কথা বলেছেন বা সৈয়দ আনোয়ার হোসেন সাহেব যে কথা বলে, কথা সত্যি, প্রত্যেকটা বিয়ের কার্ড হয় ইংরেজি ভাষায়। আমি ঠিক জানি না কেন হয়, অনেকে যখন রকম নিয়ে এসছে আমি জিজ্ঞেস করলাম যে কেন ইংরেজি ভাষায়, কেন, কিসের জন্য এই দাওয়াতের কার্ড বা বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এটার সাথে আমি ঠিক জানি না কোনো মর্যাদার কোনো বিষয় আছে কিনা সেটাও আমি বুঝি না, কিন্তু ইংরেজি ভাষায় লেখে। এটা কিন্তু ব্যাপকভাবে মনে হয় যেন একটা ব্যাধির মতো, এটা একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে। হ্যাঁ, কোনো ইংরেজি ভাষাভাষীর জন্য যদি তৈরি করে সেটা গ্রহণযোগ্য, কিন্তু আমরা বাংলা ভাষায় লিখবো না কেন? দাওয়াতের কার্ডটা লিখতে পারি না কেন? এই দন্যতাটা কেন দেখাতে হবে? এটা আমিও বুঝি না। কাজে আজকে এই আলোচনাটা আমার স্যার, শ্রদ্ধেয় স্যার রফিক সাহেব এবং শ্রদ্ধেয় আমাদের সৈয়দ আনোয়ার হোসেন সাহেব যে কথাগুলি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি তারা বলে গেছেন। তো আমরা চেষ্টা করব, আমি এই কথাগুলি নোট করে নিয়েছি যে এগুলি কীভাবে সুরাহা করা যায়, তার কিছু কিছু আমরা অবশ্যই ব্যবস্থা নেব, আমাদের নিতে হবে। হ্যাঁ, অন্য ভাষা শেখার বিপক্ষে কিন্তু আমরা না, ভাষা শিখতে হবে। আজকে সারা বিশ্বটা যেহেতু প্রযুক্তির প্রভাবে আজকে বিশ্বটা কিন্তু এক হয়ে গেছে, সেই জন্য বিশ্বের সাথে যোগাযোগ রাখতে গেলে আমাকে অন্য ভাষা শিখতেই হবে। কিন্তু অন্য ভাষা না শিখতে পারলে আমরা উন্নত হতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। কারণ জাপানিজরা কিন্তু জাপানিজ ভাষায় কথা বলে বলে তারা সারা বিশ্বে এক সময় সবথেকে মানে অর্থনৈতিকভাবে উন্নত জাতি হিসেবে তারা নিজে থেকে গড়ে তুলেছিল। কারণ তারা কিন্তু সবসময় নিজের ভাষায় কথা বলতো, এখনও কিন্তু জাপানিজ ভাষাই তারা ব্যবহার করে। কাজে তবে ভাষা শেখার আমি একেবারে বিরুদ্ধে না, যে যত বেশি ভাষা শিখতে পারুক অবশ্যই আমরা চাই। তা আমি এটাই চাইবো যে আমাদের দেশে যেমন ইংরেজি এখন একটা আন্তর্জাতিক ভাষার মাধ্যম হয়ে গেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই ইংরেজি ভাষাটা এখন শিখছে। আগে যারা শিখতো না তারাও শিখছে, তারাও কিন্তু এ ভাষার চর্চা করছে, ভাষায় কথা বলছে। হ্যাঁ, সেটা আমরা জানবো যখন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কথা বলতে হবে। আমরা বললাম খুব ভালো কথা, কিন্তু আমার নিজের দেশে যে ভাষার জন্য আমাদের ভাষা শহীদরা রক্ত দিয়ে রক্তের অক্ষরে মাতৃভাষার মর্যাদা দিয়ে গেছে, আমরা সেটা শিখব না কেন? আমরা সেটা বলবো না কেন? বা আমরা সেটা চর্চা করব না কেন? সেটাই হচ্ছে প্রশ্ন, সেটাই হচ্ছে মূল কথা। কাজেই আমাদেরকে এই বিষয়টা দেখতে হবে যে এই মর্যাদাটা আমাদের দিতে হবে। শুধু ওই দিবসটা আসলে পালন করলাম তা না। ওনারা ঠিকই বলছেন, দেখছে সাইনবোর্ডগুলি লেখা হয়, আমরা ইংরেজি ভাষা, বাংলা ভাষায় কিন্তু অনেক বিদেশি ভাষা আছে, অনেক শব্দ আছে, আমরা কিন্তু শব্দগুলি গ্রহণ করে নিচ্ছি। আবার বাংলা ভাষার শব্দও কিন্তু আমরা অন্য ভাষায় অনেক ভাষায় কিন্তু চলে গেছে, এটাও ঠিক। এটা এটা ভাষারই একটা নিয়ম, এই আদান প্রদানটা হয়। কিন্তু তারপরেও আমাদের দেশে হ্যাঁ অন্য ভাষায় কেউ দিতে চায় দিক, কিন্তু সেখানে মাতৃভাষাটা তো বড় করে লিখবে, অন্য ভাষাটা একটু ছোটো করে আলাদাভাবেই লিখুক, আমাদের আপত্তি নেই। কিন্তু মাতৃভাষার মানে চর্চাটা তো থাকতে হবে, এটা তো একান্তভাবে অপরিহার্য বলেই আমরা মনে করি। যেমন কথা হচ্ছে উচ্চ আদালতের রায়, হ্যাঁ উচ্চ আদালতের যখন রায় হয় ইংরেজিতে লেখা হয়। আমাদের যে অনেক সাধারণ মানুষ আছে হয়তো ইংরেজি ভালো জানে না, তার যে উকিল সাহেব থাকে ওই রায় পড়ে উকিল সাহেব যেটা বুঝায় সেটাই তাকে বুঝতে হয়, সেইটুকুই তাতে জানতে হয়। এখন উকিল সাহেব ভালো করে বললেন না বুঝলেন বা এমন কথা বলে দিলেন যে হয়তো তার পকেট থেকে আরও বেশি কিছু টাকা মানে খসলো। অবশ্য আমি আশা করি উকিল সাহেবরা কিছু মনে করবেন না, অ্যাডভোকেট সাহেবরা কিছু মনে করবেন না, এখানে অনেক আবার আমাদের আইনজীবী আছে, তারা যেন কিছু মনে না করে। কিন্তু এটা কিন্তু একটা বাস্তবতা, এটা কিন্তু বাস্তবতা যে রায়টা পেলেন, এই রায়টা পাওয়ার পর এই সাধারণ মানুষটা তিনি তো নিজে পড়ে দেখে বুঝতে পারছেন না, তো তিনি যার উপর নির্ভর করছেন তিনি যেভাবে বলছেন সেইটাই তাকে বলতে হচ্ছে। তাতে যদি তার কিছু পকেট খালিও হয় সেটাও হচ্ছে। কাজে তাকে তো জানার আর বোঝার সুযোগটাও তো দিতে হবে, এদিকটাও তো বিবেচনা করতে হবে। তবে এখন যেমন নিম্ন আদালতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
বাংলা ভাষার রায় লেখা উচ্চ আদালতেও আমরা আশা করি যে ভবিষ্যতে যে দীর্ঘদিনের একটা চর্চা চটকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তাও আমরা আশা করি নিশ্চয়ই সেটা লিখবে। তার প্রয়োজনে সেটা ইংরেজিতে ভাষান্তর করা হোক, অনুবাদ করা হোক, অনুবাদের বিরুদ্ধে আমরা না, কিন্তু অন্ততপক্ষে বাংলা ভাষায় লিখলে পরে যারা অন্তত একটা ন্যায় বিচার চাচ্ছিল তারা কি বিচার পেল অন্তত সেটুকু তো তারা জানতে পারবে, সেই সুযোগটা তো তারা পাবে। কাজে এই চর্চাটা আমাদের থাকা উচিত বলে আমরা মনে করি। আর এখন আরেকটা বিষয় আছে যে বাংলা ভাষা আমরা কথা বলি, কিন্তু এই বাংলা ভাষা অনেকটা এখন ইংরেজি মানে ইংরেজি টোনে বলা, ইংরেজি এক ধরনের মানে ভাষাটাকে কেমন যেন একটু বিকৃত করে বলার একটা, ওটাও যেন একটা কেমন চর্চা শুরু হয়ে গেছে। সেটা কেন আমি জানি না। কারণ হ্যাঁ, যেমন আমাদের একটা অসুবিধা ছিল, আমরা ৭৫ পর দেশে ফিরতে পারিনি। ৬টা বছর আমাদের বিদেশের মাটিতে থাকতে হয়েছিল। ছেলে মেয়েগুলি বিদেশেই তারা লেখাপড়া শিখতে বাধ্য হয়েছে, যেখানে বাংলা শেখার এতটুকু সুযোগ ছিল না। কিন্তু আমি রেহানা আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েকে ওই সীমিত অবস্থায়, এবং হোস্টেলে পড়াশোনা করছে, প্রতি সপ্তাহে বাংলায় চিঠি লিখতাম, আর ছুটিতে আসলে বাংলা শেখাতে চেষ্টা করতাম, যাতে করে অন্তত কিছুটা মাতৃভাষাকে তারা জানুক, জানার সুযোগ পাক। তারা বিদেশে লেখাপড়া শিখেও অন্তত যতটুকু বাংলা বলতে পারে বা যতটুকু শুদ্ধভাবে বলতে, আমরা তো দেখি যে বাংলাদেশে থেকে হয়তো বেশ ভালো একটু মানে বর্ধিষ্ণু জায়গায় থাকে, ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তারাও যেন বাংলা বলতেই চায় না, বলতেই পারে না, বলতে গেলেও যেন একটু বিকৃত করে বলে। সেখানে খুব দুঃখ লাগে। আমরা তো বাধ্যতামূলকভাবে আমাদের বাইরে থাকতে হয়েছিল, কিন্তু যারা এখানেই মানুষ হচ্ছে তাদের মধ্যে এই বিকৃতি থাকবে কেন? আমি আবারও বলছি, আমি কিন্তু ভাষা শিক্ষার পক্ষে, যত রকম ভাষা শেখা যাক আমরা নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাই, এবং আমরা চাই, আমরা এটাও চাইবো। এবং আমি তো মনে করি যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে একেবারে শুরু থেকেই, যেমন ইংরেজি সব দেশে আছে যে একটা হচ্ছে মাতৃভাষা শিক্ষা, একটা দ্বিতীয় ভাষা শিক্ষা, এই দ্বিতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ এখন দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, এখন আমরা যে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আবার গ্রামে বসে আমার ছেলেমেয়েরা বিভিন্ন ভাষা শিখে বিভিন্ন দেশে, এখানে কিন্তু অনলাইনে তারা অনেক অর্থ উপার্জন করছে। কাজে সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। কিন্তু সাথে সাথে যে ভাষা আমার মায়ের ভাষা, আমরা কথা বলি, যে ভাষার জন্য রক্ত দিয়েছি, সেই ভাষার চর্চাটা তো আমাদের থাকতে হবে, সেই শিক্ষাটা পেতে হবে, এবং সেটা পরিবার থেকেও কিন্তু উৎসাহিত করতে হবে। কারণ পরিবার থেকে না করলে কিন্তু এটা কখনোই শেখা যায় না। কাজে সেটা আমাদের করতে হবে। কাজে সেটাই আমরা চাই। আজকে বাংলাদেশের আমরা বলবো যে 96 থেকে 2001 পর্যন্ত আমরা যে কাজগুলি করেছিলাম, মাঝখানে আবার পথ হারিয়ে যায় বাংলাদেশ, অর্থাৎ 2001 থেকে 2008 পর্যন্ত। আমরা আবার সরকারে আসার পর আজকে বাংলাদেশকে আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে আবার সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলি আবার মানুষের সামনে তুলে ধরা, মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগের কাহিনী, সেই কাহিনীগুলি বলা। এমন একটা সময় দেখেছি যে অনেকেই নিজে মুক্তিযোদ্ধা বলতে সাহস পেতেন না, একটা সরকারি চাকরি পাবার জন্য তিনি যে মুক্তিযোদ্ধা এই কথাটা লিখতে সাহস পেতেন না, কারণ তাহলে চাকরি পাবে না। কি দুর্ভাগ্য আমাদের যে 75 সালের পর জাতির পিতাকে হারাবার পর এই অবস্থা বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। তখন ছিল রাজাকারদের দাপট। অন্তত আজকে 2008-এর নির্বাচনে আমরা জয়ী হয়েছি, এবং এরপর 2014 নির্বাচন ঠেকাতে যেও অগ্নিসন্ত্রাস করেও ঠেকাতে পারিনি, আমরা সরকার এসেছি। এই দীর্ঘ সময় 9 বছর সরকারে থাকার পরে অন্ততপক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে আজকে মানুষ গর্ববোধ করে, এখন আর ভীত সন্ত্রস্ত হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাসগুলি আবার সামনে এসেছে, আবার সামনে আসে, এবং মানুষ বলার সুযোগ পাচ্ছে, লেখার সুযোগ পাচ্ছে। অন্তত সেই আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। এই আত্মবিশ্বাসটা যেন হারিয়ে না যায়, এমন কোনো অন্ধকারের জন্য আবার আমরা না পড়ি যে আবার আমাদেরকে সেই মানে অন্ধকারের দিকে চলে যেতে হবে, আবার মুক্তিযুদ্ধের কথা বলতে দ্বিধাগ্রস্ত হতে হবে। সেই পরিবেশ যেন ভবিষ্যতে আর কোনো দিন বাংলার মাটিতে না আসে, সে ব্যাপারে সবাইকে আমি বলবো যে সচেতন থাকতে হবে,
সবাইকে সচেতন থাকতে হবে যে আবার যেন আমরা সেই ধরনের বিপদে না পড়ে যাই। কারণ যাদের হৃদয়ে পাকিস্তান থাকে বাংলাদেশে, সব রকম আরাম আয়েশ ফল ভোগ করবে এই দেশের, আর অন্তরাত্মাটা পড়ে থাকবে ওখানে, আর তাদের জন্য আবার কাঁদে পাকিস্তান, প্যারে পাকিস্তান। কাজেই এই প্যারে পাকিস্তান আলাদের থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করে চলতে হবে। এটাই হচ্ছে আমার আবেদন থাকবে দেশবাসীর কাছে, যে আমরা আমাদের ভাষা আন্দোলনের এই শহীদের রক্তের পথ বেয়েই কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে ওই 15ই আগস্টের খুনি, তাদেরকেও পার্লামেন্টে ভোট চুরি করে বসানো হয়েছিল। আর আমাদের স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী, যাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার হয়ে সাজা প্রাপ্ত হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদেরকে যারা মন্ত্রী বানিয়েছিল, আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে যারা তুলে দিয়েছিল, জাতি যেন কোনো দিন তাদেরকে ক্ষমা না করে, সেটাই আমার জাতির কাছে আবেদন। যারা আমার মা বোনকে রেপ করেছে, যারা গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যুদ্ধ অপরাধী, আর যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচারের রায় আমরা কার্যকর করেছি, যারা এদেরকে মর্যাদা দিয়েছিল, যারা এদের হাতে পতাকা তুলেছিল, তাদের ব্যাপারে জাতিকে সচেতন থাকতে হবে। তাদেরকে কিন্তু জাতি কোনোদিন ক্ষমা করতে পারে না, ক্ষমা করবেন না। জাতির কাছে আজকের দিনে আমার এটাই আবেদন থাকলো। যাক, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে আমরা জাতির পিতার নেতৃত্বেই বাংলাদেশ আমরা নিম্ন আয়ের দেশ হিসেবে একটা স্বীকৃতি পেয়েছিলাম, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। অর্থাৎ এক ধাপ বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে, বাঙালি জাতি আজকে মর্যাদা পেয়েছে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, শহীদদের প্রতি এটা আমাদের অঙ্গীকার যে এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।